আমাদের মোটরসাইকেলের মধ্যে মনে করেন উল্টোপাল্টা আছে, কিন্তু শৃঙ্খলা বজায় রেখে চলে আর, কারণ এদের জন্য অনেক দুর্ঘটনা ঘটে ভাই, বিপদ হয়। এই 16 বছরের ভিতরে আমি একবারও সুস্থভাবে ভোট দিতে পারিনি। আওয়ামী লীগের বা যে কোনো কিছু বিষয়ে কথা বলবেন, জেল জরিমানা। আমি তো চাই আমার আওয়ামী লীগ আসতে, ইনশাল্লাহ। আওয়ামী লীগ না এলে আর এই দেশে বাঙালি থাকবো না। একটা সাধারণত রোড ঘাটের দিকে তো শেখ হাসিনা বেশিরভাগ কাম করছে। আগের সময় ভালো ছিল। এআইকে বলে দিয়েছি যে স্যার জিবি তুমি আমাকে একটা জুলাই সনদ করে দাও, আমি এটা পেশ করি, এরকম একটা জুলাই সনদ হয়ে গেছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশিত হবে। সেটা সরকারের মানে উত্তম যেন মেন রোডে কোনোভাবেই না ওঠে। সরকারের উচিত যে ঢাকা সিটিতে অটো রিক্সাটা বন্ধ করে বাইরে মহল্লার রাস্তায় দিকে চললো। আমি মনে করি অটো রিক্সা না থাকাটাই ঢাকা সিটিতে উত্তম। মেন রাস্তায় যে অটোগুলো আসে ওদের জন্যই তো আমাদের আরো বেশি ক্ষতি হয় ভাই। ওরা মনে করেন যে টাইম বাম বোঝে না, হাত ঢুকাই দিয়ে হাত উঁচু করে। আপনি সকাল থেকে শুরু রাত্রে 10টা পর্যন্ত যদি অটো রিক্সা মেন রোডে না উঠতে দেন তাহলে কোনোভাবেই যানজট হবে না। আমার ব্যক্তিগতভাবে ধারণা কিছুদিন কিছু অটো মনে করেন ধরে পুলিশের রেকারে দিয়ে দেবে। আমাদের মোটরসাইকেলের মধ্যে মনে করেন উল্টোপাল্টা আছে, কিন্তু শৃঙ্খলা বজায় রেখে চলে আর, কিন্তু ওরা শৃঙ্খল মানে এমনভাবে চালায় যা ভাষায় প্রকাশ করে। এটা আমারও সমস্যা, আপনারও সমস্যা, সবারই সমস্যা। না, মেন রোডে না থাকাটাই ভালো, সবচেয়ে উত্তম। সেটা সরকারের মানে উত্তম যেন মেন রোডে কোনোভাবেই না ওঠে। পুলিশ যদি কঠিন হয় তাহলে সম্ভব। পুলিশের ভূমিকা মনে করেন একজন ভালো আর একজন খারাপ, একজনের ভাই আছে আর একজনের খালু আছে আর একজনের মামা আছে, তারা রিকোয়েস্ট করে সেই সম্বন্ধে মনে করেন যে ছেড়ে দেয় বা আবার অগ্রাধিকার ওদের দিয়ে দেয়, ওরা ওঠে আর এমনি এক জায়গায় ঢুকে দেয়। ওদের তো মনে করেন পিছনে লুকিং গ্লাস নাই, আসলে দেখতে পারে কি না পারে সেটা কোনো ইয়া নাই ওদের, মানে সেই কমন সেন্সই নাই ওদের। এমনভাবে ঢুকে দেয় যা ভাষায় প্রকাশ করা যায় না, হুট করে ঢুকে দেয়। আমি মনে করি অটো রিক্সা না থাকাটাই ঢাকা সিটিতে উত্তম। পৃথিবীর এতগুলো দেশে কোনো রাষ্ট্রে মানে আপনার হলো রাজধানীতে রিক্সা নাই, আমাদের বাংলাদেশের রাজধানীতে রিক্সা আছে। থাকুক রিক্সা থাকুক, পাওয়ার রিক্সা থাকতে কিন্তু এত কিছু হয় নাই, এত যানজট এত কিছু হয় নাই। আপনি সকাল থেকে শুরু রাত্রে 10টা পর্যন্ত যদি অটো রিক্সা মেন রোডে না উঠতে দেন তাহলে কোনোভাবেই যানজট হবে না। রানিং গাড়ির প্রত্যেকটা জায়গায় আর রানিং থাকবে, সে যত বড় সিগন্যাল হোক না কেন। আপনি বাবুবাজার যাবেন সেখানেও রানিং থাকবে যদি অটো রিক্সা না থাকে। আর এই অটো রিক্সা যেখানেই ঢুকতে দিবেন সেখানে যানজট হবে মাস্ট, কারণ এদের জন্য অনেক দুর্ঘটনা ঘটে ভাই, বিপদ হয়। সরকারের উচিত যে ঢাকা সিটিতে অটো রিক্সাটা বন্ধ করে বাইরে মহল্লার রাস্তায় দিকে চললো, কিন্তু মেন হাইওয়ে রোডগুলোতে যাতে অটো না চলে এদিকে সরকারের একটা পদক্ষেপ নিলেই ভালো হয়। মেন রাস্তায় যে অটোগুলো আসে ওদের জন্যই তো আমাদের আরো বেশি ক্ষতি হয় ভাই। ওরা মনে করেন যে টাইম বাম বোঝে না, হাত ঢুকাই দিয়ে হাত উঁচু করে, উঠফাট করে ঢুকাই দেয় ভাই। ওরা নিয়ম শৃঙ্খলা কিছুই বোঝে না, ওদের জন্য দুর্ঘটনা ঘটে অনেক ভাই অটো রিক্সার জন্য। আমার ব্যক্তিগতভাবে ধারণা কিছুদিন কিছু অটো মনে করেন ধরে পুলিশের রেকারে দিয়ে দেবে, পুলিশে কিছু জব্দ করবে অটো। এভাবে যদি কিছুদিন করে ভাই তাহলে হয়তো অটোওয়ালারা ভয় পায় আর ঢুকবে না ঢাকা সিটিতে।
এই লড়াই জিতবে কারা? অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, জারি করো অধ্যাদেশ। আমরা তো চাচ্ছি না আমরা রাজপথের মানুষ না, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা চাই পাওয়ার টেবিলে। আমাদের দাবি একটাই, রাষ্ট্র অতি দ্রুত আমাদেরকে অধ্যাদেশটা প্রদান করে দিক, আমরা পড়াশোনার টেবিলে চেয়ারে ফিরতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। দাবি দাবা কি পূরণের দিকে যাচ্ছে নাকি আরো হ্যাঁ, আমাদের দাবি পূরণের দিকে যাচ্ছে, কিন্তু বিভিন্ন মহল থেকে আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এই হ্যারাসমেন্টের শিকারে থাকতে চাচ্ছি না, এই জন্য আমরা চাচ্ছি দ্রুত রাষ্ট্র আমাদেরকে মুক্তি করে দিক। আমরা মুক্তি চাই, আমরা এরকমভাবে ঝুলে থাকতে চাই না। এবং এই 16 বছরের ভিতরে আমি একবারও সুস্থভাবে ভোট দিতে পারিনি। তাই এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা কখন কি করছে না করছে আমার বুদ্ধিহীনের পরে শুধু আমি বিএনপিতে দেখছি। আওয়ামী লীগ সরকার কাজ একটা খারাপ করে গেছে, এই কাজের জন্য সে সারা জীবনে পস্তাইতে হইবে। কিন্তু এই দেশের জন্য, কাজ কামের জন্য এবং জনগণের পিছনে ভালোভাবেই ছিল। জনগণের বিধবা ভাতা, বস্ত্র ভাতা সব কিছুই আওয়ামী লীগ সরকার প্রদান করে দিছে। আমি আশা করি এই 16 বছরে আমি নিজে ভোটার, কাউন্দা ইউনিয়নের ভোটার আমি, এবং এই 16 বছরের ভিতরে আমি একবারও সুস্থভাবে ভোট দিতে পারিনি। কেন্দ্রে গেছি, ভোট দিবার গেছি, ভোট হয়ে গেছে, চলে আসি। কিন্তু এখন বর্তমানে আশা করি সামনের যে নির্বাচনটা আসবে আমাদের দেশে, এটাই মনে হয় আমাদের আশায় আছে আমরা সুস্থভাবে ভোট দিতে পারবো। কেন পারবো? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা বুঝাই দিয়ে গেছে। তাই এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা কখন কি করছে না করছে আমার বুদ্ধিহীনের পরে শুধু আমি বিএনপিতে দেখছি আর আওয়ামী লীগের দেখছি। আওয়ামী লীগ সরকার 16 বছর 17 বছর ক্ষমতা ছিল, বিএনপি সরকার এর আগে ক্ষমতা ছিল। বিএনপি সরকারের আমলে মনে করেন বহুত তচ্চারণ ছিল এই দেশে, বহুত তচ্চারণ, অবরোধ, হরতাল, ঘর থেকে জনগণ ঠিকমতো কাজও করা পারতো না। এখন এই আওয়ামী লীগ সরকার 16 বছর আসিল, আওয়ামী লীগ সরকার কাজ একটা খারাপ করে গেছে, এই কাজের জন্য সে সারা জীবনে পস্তাইতে হইবে। কিন্তু এই দেশের জন্য, কাজ কামের জন্য এবং জনগণের পিছনে ভালোভাবেই ছিল। জনগণের বিধবা ভাতা, বস্ত্র ভাতা সব কিছুই আওয়ামী লীগ সরকার প্রদান করে দিছে। কিন্তু বিএনপি সরকারের আমলে কিছু কিছু মানুষ মনে করেন এই দেশে বিধবা ভাতা, বস্ত্র ভাতা, রাস্তাঘাটে কিছুই পায় না। রাস্তায় ইউনিয়ন পরিষদে চাইলে লেগে গেলে মনে করেন কইতো কি আমাদেরকে কার্ড দিলাম, কার্ডের অর্ধেক চাইলেন না আমাদেরকে দিতে হবে, আর নাইলে কার্ড দিব না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে এই জিনিসটা ছিল না, যা দিছে সরাসরি দিছে। তো এখন আমরা মনে করি বাংলাদেশে এখন যে কোনো সরকার ক্ষমতা আসুক, আমরা চাই সুস্থ নির্বাচন, আমরা সাধারণ জনগণ আমরা ভালো থাকতে চাই, আমরা ভালো থেকে দুগা ডাইল ভাত খাইতে চাই, শান্তি মতো ঘুমাইতে চাই। আমরা চাই না যে আমাদের জীবনটা যে সারা জীবন অশান্তিতে থাকুক। আর এমনই দুর্ভাগ্য আমাদের কপালে এমনই দুর্ভাগ্য যে মনে করেন 5 বছরের পরে নির্বাচন আসে এই দেশে, কিন্তু নির্বাচন আসলে সাধারণ গরিব মানুষের নিয়ে সারা নির্বাচন করে, কিন্তু তারা যখন ক্ষমতা চলে যায় তারা কিন্তু এই গরিব মানুষের দিকে চোখ রাখে না। আওয়ামী লীগ সরকার আগামীতে ক্ষমতা আসার দরকার না, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কীভাবে আসবে? আওয়ামী লীগ সরকার তো বিভিন্ন ধরনের একটা জটিলতা কাজে পেশাতে পড়ে গেছে। এখন আমাদের দেশে আওয়ামী লীগ সরকারও বুঝি না, এখন সরকার যখন শেষ হয়ে গেছে আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না। নতুন করে আমাদের দেশে নির্বাচন দিব, এই নির্বাচনের মাধ্যমে, সুস্থ নির্বাচনের মাধ্যমে যে কোনো সরকার গঠন করে নিব এবং এই দেশের জনগণের দিকে সরকার লক্ষ্য রাখবে এবং সরকারের দিকে জনগণ লক্ষ্য রাখতে হবে। এই হলো আমাদের হিসাব। আওয়ামী লীগের বা যে কোনো কিছু বিষয়ে কথা বলবেন, জেল জরিমানা। যে কোনো ক্ষমতার দল আসুক, আপনার কিছু বলতে গেলেই পাবলিক মায়ের খাবেই, পাবলিকের নিরুপায় হবে, সইতে হবে, যে এটা জিনিসের দাম বাড়ছে এটা দিতে হবে, ভ্যাট বসাইছে এটা দিতে হবে, এভাবেই চলতে হবে। মানে দিন মজুরি যারা কাজ করে এদেরকে কাজ করে খেতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনার সরকার যে আসুক, আমরা চাই যে সরকার এমন হতে আসুক যে আইনটা মানে আর কি ভালো পর্যায়ে নিয়ে যাক, যে একজনের মানুষের মাইরা ফেলাইতেছে, কোনো মানে সাথে সাথে পুলিশ আসবে কি এমনও তো মানে আসে না, কোনো মানুষ মানে আগায় না, মানে একটা যে সেভ করবে এরকম ভয়ে যাচ্ছে না যে আমি গেলে নাকি আমার হয়ে যায়, এরকম সিস্টেম হয়ে গেছে। এখন মানুষ একটানে মারতেছে, রাস্তার উপরে কয়েকটা ছেলে পেলে মারতেছে, কিন্তু এখন সবাই মানে শত মানুষ গেলে কিন্তু ওটারে 5-6 জন কোনো ব্যাপার না। যদি আমরা এখানে 50 জন আছি, যদি এখন 5 জনের ধরি নিমিশেই শেষ, কিন্তু ভয়ের ঠেলায় কেউ যাইতেছে না যদি আমাদের উপরে আক্রমণ হয়, বুঝছেন? এই হইল বর্তমান পরিস্থিতি। আর আইন শৃঙ্খলা বাহিনী আমি চাই যে
সরকার এমনও তো সরকার আসুক, আমি চাই না যে জামাত আসুক বা বিএনপি আসুক, যে কোনো সরকার পাবলিকেই আপনার করবে। দর্শক যেগুলো আপনার ভোট দিবে আপনার তার উপরেই ডিপেন্ড করবে। আপনি যখন 10 জনে বলবে আপনাকে ভালো, অবশ্যই আপনি ভালো হবেন। আর আপনার দুর্নীতি করে যখন নির্বাচনে হবেন, এটাতে ফল ভালো হবে না। যখন দর্শক মানে আপনার জনগণে যেগুলা নির্বাচন করবে যে এই ক্যান্ডিডেট ভালো হবে, আপনার এই ধরেন মিরপুরের এলাকায় যিনি যোগ্য প্রার্থী, এখানে যারা স্থানীয় আছে তারা বুঝে যে কোন মানুষ দ্বারা কোন জায়গায় উন্নতি হবে, কার কাছে গেলে কি জিনিসটা পাওয়া যাবে, এরাই ভালো বুঝে। এখানে সেই আসনটাই মানে জয়লাভ করবে। এরকম করলে আপনার ধরেন যে জায়গায় আছে বিএনপির প্রার্থীও জিততে পারে, আপনার জামায়াতের প্রার্থী জিততে পারে, এনসিপির প্রার্থী জিততে পারে। মানে আসন ভাগাভাগি হবে মানুষের চরিত্রের উপরে। মানুষ কতটা ভালো কাজ করছে, সে পূর্ব থেকে কত দূর পর্যন্ত কাজ করছে এবং বর্তমানে তার চারিত্রিক বৈশিষ্ট্য কত দূর, এটা বিবেচনা করেই তার নির্বাচনে তার জয়লাভের এইটা আর কি। আপনার হইল ক্ষমতা বা আপনি এই প্রেক্ষাপট, আমি এই হেডামলা হইলে যে ক্ষমতায় জিতে যাব, এটা হলো না। হইলে আর ভালো কিছু আশা করা যায় না। আমাদের যেভাবে আছে আমাদের সেভাবে চলতে হবে। আমি তো চাই আমার আওয়ামী লীগ আসতে ইনশাল্লাহ। আওয়ামী লীগ না আইলে আর এই দেশে বাঙালি থাকবো না একটু। আওয়ামী লীগ না দিলে তো ভোটে হইব না। আওয়ামী লীগ না দিলে তো কি দল লইয়া ভোট করব? একলাই লইয়া ভোট করব? আগে তো আবার আগে তো ভালো আছিল, অন্তত কম চলাফেরা সব দিকই ভালো আছে। আগে আধাবেলা চালে 800-900 টাকা পাইছে, অন্তরের পাইটা ওই অটো রিক্সায় পায়, রিক্সা লাগো ভাড়া কম, হে করে নেই কিচ্ছু অন্তিরা। ডক্টর ইনিস কিছুই করে নেই অন্তিরা। আওয়ামী লীগ শেখ হাসিনা করছে বেশি। আমার দেশের যে বিএনপি 22 বছর ক্ষমতা আছে, রাস্তা হয় নাই। এরপরে আওয়ামী লীগ 17 বছর আছে, রাস্তাঘাট, বাড়িতে গেছি, বাড়ির জায়গা গাড়ি। আগারগাঁও ওই এই আপনি ফারেঙ্গেট এদিন তো আগে এই মানুষই আইতে নাই, আর এখন বাদ হয়ে সব হইয়া গেছে। আমি তো চাই আমার আওয়ামী লীগ আসতে ইনশাল্লাহ। আওয়ামী লীগ না আইলে আর এই দেশে বাঙালি থাকবো না একটু। ফেব্রুয়ারি মাসের নির্বাচন যদি হয়, আমি তো দেখি এখন বর্তমানে 8টার মতন বিএনপি আছে ক্ষমতা। সেটা এখন জনগণের মন নিয়ে কথা, জনগণের মন নিয়ে কথা, আর কোনো কিছু না। কাজ কেছে কেউ খারাপ করে নাই, ভালোই করছে। খারাপ কেউ করে নাই, এ কথা বলবো কেন? খারাপ কেউ করে নাই। অনেকে বলছে যে আমি কেমন কব, আপনার মনে কি আছে না আছে আমি তো বলতে পারবো না। দেয় না দেয়, আমি কেমন কব না, ঠিক অসম্ভব কথা, এটা হবে না। সাধারণত রোড ঘাটের দিকে তো শেখ হাসিনা বেশিরভাগ কাম করছে। ফ্লাইওভার ব্রিজ পার করছে, আর রোডের উত্তরবঙ্গের রাস্তা ক্লিয়ার করছে, বেরিবাঁধ ক্লিয়ার করছে, ব্যাকের রাস্তা ক্লিয়ার করছে। ফুটপাতে যেটি রাস্তা ছিল দেশ গ্রামে, সেটিও রাস্তা কমপ্লিট করছে। সুস্থ নির্বাচন আওয়ামী লীগও আসুক, আওয়ামী লীগও আসিয়া নির্বাচন, সুস্থ নির্বাচন আমরা চাই। আওয়ামী লীগ না দিলে তো ভোটে হইব না। আওয়ামী লীগ না দিলে তো কি দল লইয়া ভোট করব? একলাই লইয়া ভোট করব? শেখ হাসিনা থাকলে ভালো হইব, শেখ হাসিনা থাকলে ভালো হইব। এই যে রোড ঘাট চলে বেড়া খাইতে শান্তি বেশি। সাধারণত রোড ঘাটের দিকে তো শেখ হাসিনা বেশিরভাগ কাম করছে। বিএনপি আলারা করছে, আমরা কি শেখ হাসিনা থাকতে নামাইছে? ফ্লাইওভার ব্রিজ পার করছে, আর রোডের উত্তরবঙ্গের রাস্তা ক্লিয়ার করছে, বেরিবাঁধ ক্লিয়ার করছে, ব্যাকের রাস্তা ক্লিয়ার করছে। ডক্টর ইনিস কিছুই করে নেই। আওয়ামী লীগ না দিলে তো ভোটে হইব না। আওয়ামী লীগ না দিলে তো কি দল লইয়া ভোট করব? একলাই লইয়া ভোট করব? আমি তো চাই আমার আওয়ামী লীগ আসতে ইনশাল্লাহ। আওয়ামী লীগ না আইলে আর এই দেশে বাঙালি থাকবো না একটু। শেখ হাসিনা থাকলে ভালো হইব। আগে মাসে কামাই করতাম 15-16 হাজার, এখন তো উদয় হইতেছে না, 12,000 টাকা মাসে কামাই করতে পারতেছি না। আওয়ামী লীগ সরকার তো গেল পালাইয়া, ওবায়দুল কাদের কই যে গাড়ির অর্ডার দিছে, গাড়ি বানাইতে আছে সিরিয়ালে। বানার পরে থেকে ওটা মহাজনেরাও বানা শুরু করলো, করার পরে তো আমাকে পায়ে রিক্সার মধ্যে যাত্রী উঠতেছেন না। সাপোজ মনে করেন আগে বাংলা রিক্সা চালাইতে যখন অটো না ছিল 700-800 টাকা পর্যন্ত মারা যেত, এর বেশি আর মারা যেত। এখন আমার যে দলে এ দলে ব্যক্তি ভালো। সাধারণত রোড ঘাটের দিকে তো শেখ হাসিনা বেশিরভাগ কাম করছে। ফ্লাইওভার ব্রিজ পার করছে, আর রোডের উত্তরবঙ্গের রাস্তা ক্লিয়ার করছে, বেরিবাঁধ ক্লিয়ার করছে, ব্যাকের রাস্তা ক্লিয়ার করছে। ফুটপাতে যেটি রাস্তা ছিল দেশ গ্রামে, সেটিও রাস্তা কমপ্লিট করছে। সুস্থ নির্বাচন আওয়ামী লীগও আসুক, আওয়ামী লীগও আসিয়া নির্বাচন, সুস্থ নির্বাচন আমরা চাই। আওয়ামী লীগ না দিলে তো ভোটে হইব না। আওয়ামী লীগ না দিলে তো কি দল লইয়া ভোট করব? একলাই লইয়া ভোট করব? শেখ হাসিনা থাকলে ভালো হইব। এই যে রোড ঘাট চলে বেড়া খাইতে শান্তি বেশি। আগে তো ভালো আছিল, অন্তত কম। আগে আধাবেলা চালে 800-900 টাকা পাইছে, অন্তরের
পাই না। ওই অটো রিক্সায় পায়ে রিক্সা লাগো ভাড়া কম। বিএমপি আলারা করছে ওরা কি শেখ হাসিনা থাকতে নামাইছে, ডক্টর ইনিস কিছুই করে না। আওয়ামী লীগ শেখ হাসিনা করছে বেশি। আমার দেশের যে বিএমপি 22 বছর ক্ষমতা আছে, রাস্তা হয় নাই। এরপরে আওয়ামী লীগ 17 বছর আছে, রাস্তাঘাট বাড়িতে গেছি, বাড়ির জায়গা গাড়ি। এই আপনি ফারেঙ্গেট এদিন তো আগে এই মানুষই আইতে নাই, আর এখন বাদ হয়ে সব হইয়া গেছে। আমি তো চাই আমার আওয়ামী লীগ আসতে, ইনশাল্লাহ। আওয়ামী লীগ না আইলে আর এই দেশে বাঙালি থাকবো না। একটু আগের সময় ভালো ছিল, নিত্য প্রয়োজনীয় বাজার একমাত্র দেখতেছি আলুর বাজার সস্তা, তাছাড়া আর কোন বাজারটা সস্তা আপনি বললে যান যে এই বাজারটা সস্তা। সরকার ব্যর্থ, আমি কেমনে বলবো সরকার ব্যর্থ? আমি এই কথা কই মুখে, আপনারা জনগণ বুঝুক। আমরা সাধারণ মানুষ তো আমরা লাগে কষ্ট হইতেছে, বলতেছে খালি মানুষের শুনতেছি নির্বাচন হবে, হয় না তা তো আর করতে পারিনি। আমি প্রথম ভোট দিছিলাম, বাদে দুই বার আর আমি দিছি না ভোট যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ভোট দেওয়ার ইচ্ছা আছে, আর সুষ্ঠু না হলে তো দরকারই পড়ে না। এইটা আমি কেমনে বলবো? আমি এর সাথে আমলে দেখছি যে বেয়ে গেল দিন, এই কালাতে জিয়া গেছে, আমরা গরিবের দিনে খেয়ে, শেখ হাসিনা যে আমরা দিনে খেয়ে, আমরা কেমনে বলবো? কোন সরকার আমলে দিন ভালো যা, এটা আল্লাহ পাক জানে। এটা সরকারের কোনো ক্ষমতা নাই দিন ভালো যাওয়ার মতো। সরকার তো তিনও সরকারি কাজ করছে, সাধারণ মেট্রো রেল করছে, এসে সবে বেরিবান দিছে, কালাতে যে রাস্তাঘাটে কম বেশি কাজ করছে, সব সরকারই তো কাম করে। না এখন বর্তমান আমরা সাধারণ জনগণ, আমরার মতো জনগণ আরো আপনি জিগায় নাকি ভালো না মন্দ, আরও তো জনগণ আছে না। আমরা মতো গরিব জনগণ আর জিগান ভালো না মন্দ বলে তো খারাপই। আমি তো বলি মোটর রিক্সা চালু তো ওর পর থেকে আমরা বাংলা রিক্সা লয়ে যারা বাইর হই, আমরা সবাই খারাপ সংসার চলতেছে। ভিন্ন সমস্যা আছে, আমরা চাওয়া মোটর রিক্সা বন্ধ করুক, সবাই কাটতে খাই যে একটা রিক্সা হেও রিক্সা লাই, আমও রিক্সা চালিত, হেও রিক্সা চালিত, হেও কাটতে খাক, আমও কাটতে খাই। আমরা এটাই মোটর রিক্সার লাগে এক রাস্তাঘাটে পার হইতে পারে কোনো পাবলিক আঙ্কেল পার হইতে পারে না, এক রাস্তাঘাট কোনো রাস্তাঘাট পার হইতে পারে না মোটর রিক্সা। আমি গেছিলাম আমার এক বন্ধুরা দেখতে পঙ্গু হাসপাতাল, আমি যার এই জায়গায় কালিকো মোটর রিক্সা অ্যাক্সিডেন্ট। আমি একজনে দেখতে গিয়ে আমি আরো 10 জনকে দেখে আসলাম, 10 জন মানে 8 জনে বলছে মোটর চালিত রিক্সা অ্যাক্সিডেন্ট করছে। এআইকে বলে দিয়েছি যে স্যার জিবি তুমি আমাকে একটা জুলাই সনদ করে দাও, আমি এটা পেশ করি, এরকম একটা জুলাই সনদ হয়ে গেছে। দুঃখ হলো এখনো বলতে হয় যে আমরা যাদেরকে রক্তের উপরে বসাইছি তারা আমাদেরকে আসলে ওভাবে দেখতেছে না, তারা আমাদেরকে খুব ছোট করে দেখতেছে। আমরা তাদেরকে বলতে চাই আমরা ছোট না, আমরা যদিও সংখ্যায় কম হই, আমরা যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমরা আরেকবার রক্ত দিব। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমরা পিছু হাঁটবো না। আমরা জুলাই সনদ যারা যেভাবে দিতে আমরা সেভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের জুলাই সনদকে তারা সংশোধন করে আমাদের মতো করে তারা জুলাই সনদটা দিবে। যদি তারা না পারে আমাদের সহযোগিতা নেই, আমাদেরকে বলুক তোমরা জুলাই সনদ লিখে দাও, আমরা সেটা লিখে দিব। কিন্তু তারা যেমন তেমন করে জুলাই সনদ দিলে আমরা সেটা মানবো না, সেটা আমাদের প্রাণের দাবি। আমরা এখন যাচ্ছি সচিবালয়, আমরা সচিবালয়ের সামনে একটা বিক্ষোভ করব, কর্মসূচি গিয়ে আমরা এখানে সচিবালয়, আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আমরা একটা স্মারকলিপি দিব। আমাদের জুলাই সংশোধনকে আমরা যেভাবে সংশোধন করতে চাচ্ছি, আমরা এখানে স্মারকলিপিটা তাদের কাছে দিয়ে আসবো, যে আমাদের স্মারকলিপিতে উল্লেখ থাকবে আমরা কিভাবে জুলাই সনদ চাচ্ছি, এটাই আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই। এই স্বৈরাচার সরকারকে পতন করেছি আমরা, দেশের সকল স্কুল কলেজের মাদ্রাসার সকল লোক ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার সরকারকে বিদায় করতে, সকলে ঝাঁপিয়ে পড়ছে। বাবা তার ছেলেকে দিয়েছে, মা তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, আমরা সেভাবে আজকে স্বৈরাচার মুক্ত করতে আমরা জান দিয়েছি, আমাদের সঙ্গী ভাইরা শহীদ হয়েছে। আমরা এখন প্রকৃত অবস্থান করতেছি, আমরা যে অধিকার নিয়ে দাঁড়িয়েছি সে অধিকার আমাদের প্রাপ্য, আমরা চাই দিতে হবে। নির্বাচন নিয়ে মানে বিভিন্ন রকমের আলাপ ছাড়া তাল বাহানা চলবে না, কোনো তাল বাহানা চলবে না। তাল বাহানা করলে আমরা স্বৈরাচার বিরোধী যেভাবে লেগেছি তার চেয়ে তীব্রভাবে আমরা লাগবো। বিচার হতে হবে, বিচার হওয়ার জন্য যে সমস্ত আমাদের জুলাই সনদে এবং যে সমস্ত বিষয় সংস্কার করার প্রয়োজন সেই দিকেই আপনাদের ওই যে স্বৈরাচার বিরোধীদের এবং গণঅভ্যুত্থান বিরোধী বিচার বিভাগে এটা কার্যকর করার জন্য তীব্রভাবে আমরা রাখবো। আরো দেখব চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশিত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে। ফলাফল পাওয়া যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে রেজাল্ট কর্নারে প্রবেশ করে ফলাফল ডাউনলোড করতে পারবে। একইভাবে পরীক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট বা উল্লিখিত ঠিকানায় প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। এছাড়াও SMS এর মাধ্যমে ফল জানতে 16222 নম্বরে নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠাতে হবে। তবে শিক্ষা বোর্ডসমূহ, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে ফলাফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলতি বছরের HSC ও সমমান পরীক্ষা শুরু হয় 26শে জুন এবং শেষ হয় 19শে আগস্ট। কিছু বিষয় স্থগিত হওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়ের কিছুটা পরে শেষ হয়। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছিলেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় 27,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেননি। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় 12.25 লাখ পরীক্ষার্থী। এই কথা কয়ে আসো ভিতর থেকে আমি এই পাঞ্জাবির পকেটে মোবাইল তো আমার মোবাইলে আপনি নিয়ে গেছে এই এখন 10 মিনিট। কখন টের পেলেন যে ফোন কখন 10 মিনিট পরে লোকের ফোন দিছি, আমার ফোন ধরে ফোন পাচ্ছে, আবার এখন বর্তমান ফোন বন্ধ। না আমি কোনো সন্দেহ নাই, আমি পকেটে থেকে কাটা নিয়ে গেছে। আমি কারো সন্দেহ করবো অনেক কাটা নিয়ে গেছে। এই এয়ারপোর্টের মতো জায়গায় আপনার ফোন থেকে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখতেছেন? আমি এখন বর্তমান আমার আতা আছি না, আমি একটা ছবি তুলছি পকেটে তুই বান্ধবী তুলছি আনতে আমার এখন নিয়ে গেছে। ভাই এয়ারপোর্টের মতো জায়গা চুরি আপনি এটা মানে একটা কি কইতাম, এটা একটা মানুষ না একজন, এটা একদম মানে একদম কি কইতাম একবারে যাত অবস্থা, এটা যেমন তো করার মতো নাই, কোনো সেফটি নেই, কিন্তু সেফটি নেই আমাদের ফোনে তো থাকতেছে। একটা মোবাইল যদি না পকেটে না থাকে তাহলে আর কি থাকবো করেন। অনেক আত্মীয় আর বাগিয়ে নিয়েছে আমাদেরকে দেওয়ার জন্য। মানে আপনি ফোন টেরও পান না যে ফোন নিয়ে না 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 ইতিমধ্যে দেখেন ফোন নাই, ফোন নাই। আমার খালি আমি খালি পুত্রকে দিয়ে আমি টাটা দেওয়ার পরে আমি আপডেট দেবো আমি ফোন না ফোন নিয়ে গেছে। মানে ভিড়ের ভিতরে চোর মানে আমি ভিড় ছিল, মানে ভিড়ের সময় ছিল নিয়ে গেছে। দেওয়ার জন্য ঠিক আছে যখন লাগি যে সামান হারাই যায় তখন মনে চাই যে গেলে বাংলাদেশ যে নাই ভাই খুবই কষ্ট যায় যায় হাই বুঝে, কিন্তু বাংলাদেশে তাকে কেউ বুঝে না ভাই প্রবাস জীবনটা যে কী রকম। ঠিক আছে, প্রবাস যায় তখন গিয়ে বুঝতে পারে যে গেলে বাপ মার আদরের সন্তান কি করে, তখন হেন গেলে বুঝে। আমি 3.5 বছর থেকে ছুটিতে আইছি, এই যে যেতে হইতেছে। এটা ভাই বুঝার মতন আর ভাষা নাই আমার কাছে। ঠিক আছে ভাই, বহুত কষ্ট আর কি, এটা বুঝার মতন ভাষা নাই ভাই। ফ্যামিলিকে চালানোর জন্য বাপ মা আছে, ফ্যামিলি আছে না, এই জন্য যেতে হয়। স্যালারি ভাই মোটামুটি আরে খারাপ না, 1800-র মতন পাই আমি স্যালারি। না 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 ওইটা আমার দেওয়ান লাগে না, এরা আমরা কোম্পানিতে আছি। ঠিক আছে, এই জন্য কোম্পানি বাইরে আগে দেওয়া লাগে। হ্যাঁ না কোম্পানিকে দেওয়া লাগে না, তো কোম্পানি আঙ্গ মাসে বেতন দেয়, আঙ্গ তো তাকে স্যালারি হিসাবে আঙ্গ ইয়া করতে হয়, কাজ করতে হয়। কাজ না করলে তো তাকে মনে করেন না বুঝলে তো আর আঙ্গ রাখবে না, তখন তো বিদায় করে দিবি। বিদেশ যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে যে শান্তি এবং ইয়া পাওয়া যায়, এটা কিন্তু বাংলাদেশ পাওয়া যায় না ভাই। বাংলাদেশের ইয়া মনে করেন পাইতে গেলে আর অনেক কিছু করতে হবে, বিদেশ কিন্তু বহুত ইয়া। আঙ্গ বাংলাদেশে তো অনেক উন্নত বিদেশ এয়ারপোর্ট, এই জন্য বিদেশ ভালো। যেরকম মনে করেন এই যে আমরা এতটি লোক কেন দাঁড়ায় আছি, এইসব শৃঙ্খল কোনো কিছু নাই। এই যে এয়ারপোর্টে ঢুকবো, ঢোকার সাথে সাথে মনে করেন যাইব ভিতরে, বাইরে এলাও নাই, খারা নাই, আইতাছে ডাইরেক্ট ঢুকতেছে, যাইতেছে গা গাড়ি যাইতেছে গা। এই দেশে এই যে গাড়ি অভাব নাই তো, এই দেশে তো সব এন আইয়া খারে দেরি করে আয়ে, অনেক জার্নি করে আয়ে, তো এই জন্য সময় আগে লই আইতে হয়।
না না আমার ওইটা হয়েছে না, আমার হয়েছে না, কিন্তু মানুষে বলে যেগুলো হয়েছে, কিন্তু আমাদের কোনো কিছু হয় না। ঠিক আছে, ওই সময় মনে হয় যেগুলো এরসা বাংলাদেশে না হওয়ার জন্য। ঠিক আছে, যখন লাগি যে সামান হারাই যায় তখন মনে চায় যেগুলো বাংলাদেশ যে নাই। অটোরিকশাটা নামার পরে আমি একটা জিনিস খেয়াল করছি, অনেক যুবক ভাইরা আছে, ইভেন অনেক বৃদ্ধ আঙ্কেলরাও আছে যারা এখন কর্ম। সুবিধা বলতে এখানে যে ধরেন আপনার 1 ঘন্টা রাস্তা 30 মিনিটে যাওয়া যায়। অটো রিক্সার কথা বলেন, এটা তো মনে করেন একটা বিরক্ত বুক। গন্তব্যস্থল আমার যেটা, ওইখানে দেখা যায় আমি 20 মিনিট আগে পৌঁছাচ্ছি, 10 মিনিট আগে পৌঁছাচ্ছি। আমরা ওদেরকে দেখে ভয়ে চালাই, কোনো এদের আপনার মনে করি ট্রাক গাড়িয়ারা। কিছু কিছু ড্রাইভার আছে মনে হয় যে একবারে কমই পারে চালাবেন নিকা, মানে কোনো কিছু বোঝে না, যার দাম করে দিছে লাগে। ওই জায়গা পাইলে ওটাই দেয়, বাইকের মতো জায়গা পাইলে ওটাই দেয়। হ্যাঁ, রাস্তায় দুর্ঘটনাও ঘটায়, সবাই তো আর এক না। এতগুলা মানুষ কি করবে, কোথায় যাবে? একদম আমাদমি হিসেবে আমি বললাম, অটোরিকশাটা নামার পরে আমি একটা জিনিস খেয়াল করছি, অনেক যুবক ভাইরা আছে, ইভেন অনেক বৃদ্ধ আঙ্কেলরাও আছে যারা এখন কর্ম, রিক্সা চালাচ্ছে, 2-4-5 টাকা ঘরে নিয়ে যাচ্ছে, আয় করে পরিবার নিয়ে চলতেছে। অনেক বেকার ছেলে পেলে ছিল, রাস্তায় ঘুরতো ফিরতো, তারাও দেখা যায় এখন অটো চালাচ্ছে। হ্যাঁ, রাস্তায় দুর্ঘটনাও ঘটায়, সবাই তো আর এক না। আমি আমার গন্তব্যস্থানে যাব, পায়ে রিক্সায় গেলে ভাড়াটা বেশি রাখতো, অটো রিক্সায় যাচ্ছি, হয়তো 10 টাকা কম দিতে পারতাছি, 20 টাকা কম দিতে পারতাছি। গন্তব্যস্থল আমার যেটা, ওইখানে দেখা যায় আমি 20 মিনিট আগে পৌঁছাচ্ছি, 10 মিনিট আগে পৌঁছাচ্ছি। সুবিধা বলতে এখানে যে ধরেন আপনার 1 ঘন্টা রাস্তা 30 মিনিটে যাওয়া যায়। আগে এখান আমরা গুলিস্তান গেছি বাংলা রিক্সায় 150 টাকা বা 200 টাকা, এখন এটা 120 টাকা হলে যায় মানুষ। কিছু কিছু ড্রাইভার আছে মনে হয় যে একবারে কমই পারে চালাবেন নিকা, মানে কোনো কিছু বোঝে না, যার দাম করে দিছে লাগে। না, এটা বন্ধ করলে তো দেশের ক্ষতি, কারণ যে নিজের পক্ষে 10-15 লক্ষ রিক্সা অলরেডি নেমে গেছে। এটা বন্ধ করবো তো তাহলে নামাইছে কেন? বা যদি আগে যে সংখ্যা নামতো তখন যদি বলতো যে তোমরা শহরের ভিতরে ঢুকতে পারবা না, তোমরা শহরের বাইরে চালাও। কারণ যে এতগুলা অটো রিক্সা চার্জ হইতেছে, একটু তো কারেন্ট খরচ হবে, তারপরে কারেন্ট খরচ হলে পারেও তো আমরা যেরকম শুনি যে বাংলাদেশে তো বিদ্যুতের কোনো ঘাটতি নাই বলে, আবার যদি আমরা তো টাকাও দিতেছি, পাড়াতে একদম গাড়ি চার্জ করলে 100 টাকা দিই। আমি যে এটার উপরে কর্মজীবী, আমি এটা করেই খাই। আমি যদি বলে যে এটা আর চলবো না, তাহলে জিনিসটা আমি 70-80 হাজার টাকাতে বানাইছি, তাহলে জিনিসটা আমার লস। আমরা কি করবো, অটো রিক্সা বন্ধ করে দিলে পারে কি করবো, যেটা করার সেটাই করা লাগবে। আগে পাওয়ার রিক্সা চালাইছে, সেটা তো আর নাই, সব মনে হয় কেউ ভেঙে হালাইছে, সবগুলাই ভেঙে হালাইছে। কিন্তু মেন রাস্তা ছাড়া তো ঢাকা শহরে কোনো রাস্তাও নাই। আপনি যদি বলেন যে এটা নিয়ে এরা ওই খালি মহল্লার ভিতরে চালাইবেন, তাহলে তো আর হইলো না। আপনি আসবেন কিটা, যাবেন কিটা? অটো রিক্সার কথা বলেন, এটা তো মনে করেন একটা বিরক্ত বুক। আমরা ওদেরকে দেখে ভয়ে চালাই, কোনো এদের আপনার মনে করি ট্রাক গাড়িয়ারা। না, সরকারের পদক্ষেপ নিলে ওদের বিকল্প মনে করেন আউট লাইন একটা করে দিতে হবে, ওই লাইনে চললে নিয়ন্ত্রণে, তাহলে জিনিসটা শৃঙ্খলাভাবে থাকবে। ওই যেমন নিউ মার্কেটে আছে, আপনার থেকে পান্থপথ থেকে নিউ মার্কেট পর্যন্ত এক সাইডে যায় গাড়িগুলাই, উল্টা পাল্টা হয় না, কোনো দুর্ঘটনা নেই। এইরকম পদক্ষেপ নিলে মনে করেন এদের সমস্যা নেই। হ্যান্ডেলিং হয় যে ওদেরকে টাকের মতো দেখতে হয়, আমরা ওদেরকে নিয়ন্ত্রণে যা করার সাইড দিয়ে পরে আমরা আসি, কিছু করার নেই, তাহলে বাজাই দিলে আমাদের ক্ষতি। এই অটোটাই যে পেট্রোল রিক্সা তো অনেক শতগুণে ভালো, এই অটো রিক্সার জন্য পেট্রোল রিক্সারও তো মনে করেন ইনকাম করতে পারতেছে না, এদেরও তো বিশাল ধরনের সমস্যা। এমন কোনো গলে নাই যে অটো রিক্সা নাই, ওই পেট্রোল রিক্সা তখন অটো বানাই ফেলায়, একটা মোটর লাগে অটো বানাই ফেলায়, ওই জায়গা পাইলে ওটাই দেয়, বাইকের মতো জায়গা পাইলে ওটাই দেয়। শুনেছি নেশা করেছে, নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আরও 5-7 জন মারা গিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে 6 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 3 জন গুরুতর অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর শনিবার থেকে একে একে 5 জন মারা গেছেন। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের পূর্বপাড়ার ভ্যান চালক খেদের আলী, খেজুরা গ্রামের হাসপাতাল পাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, পিরোজখালী গ্রামের স্কুল পাড়ার ভ্যান চালক মোহাম্মদ লালটু ওরফে রিপু, শঙ্করচন্দ্র গ্রামের মাঝের পাড়ার শ্রমিক মোহাম্মদ শহীদ, ডিঙ্গেদহ গ্রামের টাওয়ার পাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির
এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সর্দার মোহাম্মদ লালটু। নিহতদের সবাই নিম্ন আয়ের পেশাজীবী, কেউ ভ্যান চালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ বা মাছ ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি মদ বিক্রি চলছিল। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। আমাদের ডিঙ্গেদা বাজারে কিছুদিন আগে ওপেন হাউস ডে হয়েছিল। এখানে স্বয়ং এসপি স্যার উপস্থিত ছিল। আমরা আমাদের এখানে যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা এই কারবারের সাথে জড়িত আছে, আমরা আমাদের এই বিষয়গুলো তুলে ধরেছিলাম। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মৃত্যুটা নিশ্চিত হওয়ার জন্য তারা কোত্থেকে খেয়েছে, কিভাবে খেয়েছে, আমরা অনুসন্ধান চালাচ্ছি। এ ঘটনার পুলিশি তদন্ত চলছে। ভিত্তিক কল্যাণ রাষ্ট্র পাবো, কিন্তু গণঅভ্যুত্থানের এক বছরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাইনি। আমাদের বিচার বিভাগ, আমাদের স্বরাষ্ট্র বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া কিছুই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। তারপরেও সরকারের চেষ্টাকে আমরা স্বাগত জানাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যাদের রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে, যাদের রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সেই জায়গায় আমাদের প্রতিনিধিত্ব রাখা হয় নাই। আমাদের দাবিগুলো স্পষ্ট। জুলাই ঘোষণাপত্রে আমাদের ন্যায্য অধিকারগুলোকে সংযুক্ত করতে হবে, আমাদের পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে এবং আমাদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে, যাতে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো কাজ করলে সেটা বিশেষ অপরাধ হিসেবে গণ্য করা হবে। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে বন্ধুত্ব বরণকারী আহত নির্যাতিত জুলাই যোদ্ধাদেরকে বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রের অঙ্গীকার ও দায়িত্ব শহীদ পরিবার আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র তাদের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে এবং সকল কল্যাণ রাষ্ট্র গ্রহণ করবে। আহত শহীদ পরিবারের জন্য সম্মানজনক আজীবন ভাতা নিশ্চিত করতে হবে, যা তাদের অধিকার হিসেবে সংরক্ষিত থাকবে। এই পরিবারগুলোর প্রতি অবহেলা, বৈষম্য, অধিকার হরণ ঘটলে তা রাষ্ট্রদ্রোহী বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। ন্যায় বিচার ও দায়বদ্ধতা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত দমনগুলো গুলি, নির্যাতন, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পন্ন করতে হবে। টাইফয়েডের লক্ষণগুলো জানেন? অবহেলা করলে হতে পারে ভয়াবহ পরিণতি। টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এক প্রকার জ্বর। এটি সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। শুরুতে সাধারণ জ্বরের মতো মনে হলেও ধীরে ধীরে শরীরের তাপমাত্রা বৃদ্ধি, পেট ব্যথা, দুর্বলতা, ডায়রিয়া দেখা দেয়। চিকিৎসকরা বলছেন, নিরাপদ পানি পান, হাত ধোয়ার অভ্যাস এবং সঠিক সময়ে টাইফয়েড টিকা গ্রহণ এই রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। আপনি বা আপনার পরিবারের কারো দীর্ঘ সময় জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। টাইফয়েড টিকা নিন, নিজে বাঁচুন, পরিবারকেও বাঁচান। টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব জানুন এখনই। অনেকে ভাবেন টাইফয়েড হলে চিকিৎসা করালেই যথেষ্ট, কিন্তু বাস্তবে এই রোগের পুনরায় সংক্রমণ খুবই সাধারণ বিষয়। তাই এখন চিকিৎসকেরা বলছেন, প্রতিরোধী হলো শ্রেষ্ঠ সুরক্ষা। 6 মাসের বেশি বয়সী শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই টিকা নিতে পারেন। এটি একবার নিলে কয়েক বছর পর্যন্ত সুরক্ষা দেয়। বিশেষজ্ঞদের মতে পরিষ্কার পানি ও সঠিক টিকার ব্যবহারে টাইফয়েডের সংক্রমণ 90% পর্যন্ত কমানো সম্ভব। টাইফয়েড থেকে বাঁচতে 5টি সহজ অভ্যাস। প্রতিদিন মাত্র 5টি কাজ করলে টাইফয়েড হবে না। শুধু সেদ্ধ বা বিশুদ্ধ পানি পান করুন, রাস্তার খাবার খাওয়া যতটা সম্ভব পরিহার করুন, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন, সবজি ও ফল ভালোভাবে ধুয়ে খান,
বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান। এগুলো যদি নিয়মিত মেনে চলেন তাহলে আপনিও আপনার পরিবার টাইফয়েড সহ আরও অনেক ব্যাকটেরিয়াল রোগ থেকে নিরাপদে থাকবেন। এভাবে ইউনূস সরকার আছে, ডাক্তার ইউনূস এর যুগ যুগ থাক। কেন আগে মনে করেন ডেলি 500-600 কামাইছি, 500-600 আবার খরচ করছি, আর এখন 300 টাকা কামাই করতে খুব দান বাইরেই যায়। সরকার সবাই ভালো, কিন্তু ওর চেলাফেলা যে 360টা এমপি, ওই 360টা এমপিকে মনে করো যে দুনিয়ার থেকে মনে করো যে বিদায় করে দেওয়া লাগবে, তারপরে যদি দেশ ঠিক হয়। হাসিনা সরকার তো মনে করেন যে যেভাবে সাজে আলছে, ওই মাঝতে আসিয়া মনে করো যে সন্ত্রাসী একটা মনে করো সরকার হয়ে গেছে। ওই মনে করো যে কত হাজার হাজার মায়ের বুক যে খালি করছে। বর্তমান যেভাবে আছে এইভাবেই থাক। ডাক্তার ইউনূস ওই যতদিন মরে নাই, ওই অতদিন এইভাবেই থাক। এই দেশের জনগণ ভাই ভোট চায় না, কিন্তু এই চেলাফেলা মনে করো যে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আর জাতীয় পার্টি হোক আর জামাতে হোক, ওই যে শালায় আসুক ওরা খালি টোপলা বান্ধিবে, জনগণের ভিড় কিন্তু দেখবে না। এভাবে ইউনূস সরকার আছে, ডাক্তার ইউনূস এর যুগ যুগ থাক, আমরা এইটাই চাই। আমেরিকার কাছে কখনো বিক্রি হবে না, হবে না। বাংলাদেশের মানুষ কি এতই বোকা, এতই পাগল? কখনো বিক্রি হবে না। ওগুলা মানুষের নানান রকম কথা। ঘর পোড়া গেলে কত লোক মনে করেন যে এই পানি আনো, এটা আনো, বন্ধ করো, কিন্তু আগুনটাকে সহজে নিভাইতে পারে না। উয়ার ইচ্ছা মতো নয়, কিন্তু মনে করো যে থামি যায়। এই সরকারেই থাক। অনেক দুর্নীতি করছে, খালেদাও দুর্নীতি করছে। আর আমার একটা কথা, জামাত কখনো আসে নাই, ওও বাংলাদেশের নাগরিক, কিন্তু উয়ারও আশা আছে দেশটা চালার জন্য, ওই জামাতে আসুক। পাকিস্তানের যে সরকার বর্তমান আছে, প্রতিটা মহিলার মুখে দেখবেন বোরকা, পদ্মাশালীভাবে বেড়ায়। আর আমার বাংলাদেশের মহিলা বাইর করে দিয়া মনে করেন যে হাটে চল, কোনো মানে ইয়া নাই। কালকে আমি মনে করেন যে দেখলাম এর থেকে মনে করেন জামা নাই, এর থেকে জামা নাই, এই যে বোকা বাইরে হয়ে গেছে, এই যে শর্ট প্যান্ট পরছে। এই জামাতে হয় জামাত আসুক আর নাহলে বিএমপি আসুক। বিএমপি আসিয়া মনে করেন কচু কাটা করে দেব। জামাত আসলে মনে করেন যে হেফাজতেই থাকবে, দেশ সুন্দরভাবে থাকবে। বিএমপি আসলেও মনে করেন যে ভালো। তারেকের যদি শিক্ষা যে টাইমে মনে করেন যে ও সরকার ছিল, ওই টাইমে মনে করেন যে এবার যদি মনে করে ইলেকশানে আসে, ও তো এখন নামাজ কালাম সবগুলোই পড়ে। যেভাবে জনগণ চায় এইভাবেই ওই তারেক জিয়াকে থাকতে হবে। জনগণ যে পাশে যাইবে উয়াকে সেই পাশে যাইতে হবে। আমি বলি নাই যে তারেক জিয়া দুর্নীতি করছে, সব দুর্নীতি করছে। এই যে তোমার একটা লোকের, তোমার আওয়ামী লীগের টাইমে ওর বাড়ির যে একটা কাজের মহিলা ছিল, আমার কথা হয় জামাত আসুক নাহলে বিএনপি আসুক, কিন্তু এই হাসিনা সরকার বাস্তবে একটা খুনি সরকার। দাম আরও বাইরে গেছে। এক আড়ি শাক আনতে গেলে মনে করেন যে 50 টাকা লাগে, এক আড়ি লাল শাক আনলে 25 টাকা লাগে। আপনি খাইব কি? সারাদিন ইনকাম করি 300-400 টাকা, মানে একটা মাছ আনতে গেলে লাগে 700 টাকা। তা কী কিনবো? বাজারকে কিনতেও পারি নাই। আমি মনে করি আগে যেদিন যায় ওদিনই ভালো যায়, যেদিন আয় ওদিনই খারাপ। কেন আগে মনে করেন ডেলি 500-600 কামাইছি, 500-600 আবার খরচ করছি, আর এখন 300 টাকা কামাই করতে খুব দান বাইরেই যায়। 1 কেজি তরকারি কিনতে গেলে 120-30 টাকা লাগে 1 কেজি তরকারি কিনতে। সকালবেলা নাস্তা খাইতে গেলে 50-60 টাকা নিচ হইতো না। আগে যেমন 400-500 টাকা কামাই করছি, 20 টাকা হইলে নাস্তা হয়ে গেছে। সব চান্নে মনে করেন মাছ তরকারিটা মনে করেন 300 টাকা কামাই করলে চাল কিনবো না, মাছ কিনবো না, তরকারি কিনবো, এই অবস্থায় পরিস্থিতি যাচ্ছে। সবচাইতে বেশি হইলে মাছ তরকারিটা কিনতে গেলে সবচাইতে বেশি কষ্ট। আমি বলছি, আগেই তো বললাম, যেদিন যায় সেদিনই ভালো যায়, যেদিন আয় ওদিন অত খারাপ। দিন যায় দিন আসে, শহীদের মায়ের চোখের পানি যেন শেষ হয় না। সকাল যায় বিকাল হয়, আহত ভাইদের আর্তনাদ শেষ হয় না। নেতা যায় নেতা আসে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সেই ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা 24-এর গণ-অভ্যুত্থান করেছিলাম সেই ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে। ছাত্র জনতার
কোটা আন্দোলন সংস্কার থেকে শুরু করে গণঅভ্যুত্থানের শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করে দিয়েছিল দেশের সাধারণ মানুষ। আহত হয়েছিল হাজার হাজার ভাইয়েরা আমার, শহীদ হয়েছে হাজার হাজার ভাইয়েরা। কিন্তু এই ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টি করেছি এক বোকা উপদেষ্টা মণ্ডলী, যারা 1 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের জুলাই ঘোষণাপত্র ঠিকঠাক দিতে পারেন নাই। একটা জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, সেটা দেখলাম কি শুধু যেহেতু আর সেহেতু, মনে হয় এআই দিয়ে তৈরি করেছে। এরপরে আপনারা 1 বছর পরে এখন ঐক্যমত্য বসেছেন, ঐক্যমত্য ভোটের মাধ্যমে আপনারা জুলাই সনদ দিবেন। এই সনদে আদৌ কি থাকবে? টোটাল জুলাই সুতরাং আপনারা যদি সেই জুলাই ঘোষণাপত্রের মতো একটা যেহেতু সেহেতু জুলাই সনদ দেন, সেটা তো আমরা মেনে নিব না। সুতরাং জুলাই প্রতিনিধিদেরকে নিয়েই আপনাদের জুলাই সনদ তৈরি করা দরকার ছিল। আমাদের 3টা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় এসেছি। প্রথম দাবি, জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে। এই জুলাই ঘোষণাপত্রে দেখেছি আপনারা পিলখানা হত্যাকাণ্ডকে আনেননি, শাপলার গণহত্যাকে আনেননি, তারপর 52-এর ভাষা আন্দোলনকে আনেননি, এবং আমাদের জুলাই যোদ্ধাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতির কোনো ব্যবস্থাও ওখানে করেননি। এমনকি কোন আইনের ভিত্তিতে এবং কোন ধারাবাহিকতায় এই জুলাই যোদ্ধাদেরকে পুনর্বাসন করবেন তারও সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ আপনারা দেন। তাই এখানে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করুন এবং জুলাই সনদে গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই গণভোট তৈরি করে সেই সংবিধানে স্থায়ী করে তারপরে নির্বাচনের দিকে আগান। আর যদি এই জুলাই যোদ্ধাদের রক্তের সাথে আপনারা বেইমানি করেন, আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না, রাজপথেই আপনাদের ফয়সালা হবে। ফ্যাসিবাদকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছি, প্রয়োজনে আপনাদেরকেও ডিম থেরাপি দিয়ে আপনাদের চেয়ার থেকে টেনে নামাবো। আরেকটু কথা বলতে চাই, সেটা হলো 18 নির্বাচনের পরে আমরা দেখেছি কি দেশটা আমলাতান্ত্রিকের দিকে চলে গেছে। এই আন্দোলনের পরে হাসিনা তো পালিয়ে গেছেই, কিন্তু এই আমলাতন্ত্রের কোনো সংস্কার হয় না। আমরা দেখেছি যেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল সিদ্দিক জুবায়ের, তাকে আমরা এই যে কিছুদিন বিমান দুর্ঘটনা ওই সময়ের কালে সে আমাদের যখন পরীক্ষা ছিল ছাত্রভাইদের পরীক্ষা বন্ধ করার জন্য আমরা বলেছিলাম, সে রাজি হয়নি। যারই পরিপ্রেক্ষিতে সে ফ্যাসিস্টকে আমরা অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু গতকালকে দেখলাম তাকে আবার প্ল্যানিং কমিশনে চুক্তিভিত্তিক দায়িত্ব দিয়েছে। এই যে আমলাদেরকে, তাদের গুটি কে লারে, তাদেরকে কে পরিচালনা করতেছে, তার চূড়ান্ত রোডম্যাপ এবং আমাদের প্রকাশ্যে এটা আপনাদের বলতে হবে। কাদের শক্তি বলে সেই ফ্যাসিস্টের দোসররা এখনো সচিবালয়, ডিসি অফিসে, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অফিসে দখল করে চেয়ারে বসে আছে, বহল তবিয়তে বসে আছে। তাদের বিপক্ষে এখনো ব্যবস্থা নেওয়া হয় না। সুতরাং এইসব ফাজলামো বন্ধ করে জুলাই যোদ্ধারা যার জন্য রক্ত দিয়েছে, যেই দেশটাকে সুন্দর করার জন্য, সংস্কার করার জন্য রক্ত দিয়েছে, তার মূল্যায়ন করুন। নতুন অবস্থা গেলে তো আমি দেখি যে নতুন অবস্থা যারা যায়, আমি তো ছিলাম, তারা কি করে রুমের ভিতরে যায় তো মানে একা কীভাবে থাকে, বা যেমন ধরেন হারাতে বকাবকি করে, কাম কাজ পারে না, এমনকি বাসা যায় একা কীভাবে যায়, যাই রুমে একা একা যে চিল্লায় মানে যা বলার বাইরে। এটা মানুষ মনে হয় কুত্তাতে এমনি চিল্লায়, এমনি কুত্তাতে বেশি চিল্লায়। কষ্ট তো আছে, অনেক কষ্ট, কাজ কাম করানো লাগে, অনেক কষ্ট, একা মানে ডিউটি করানো লাগে 12-13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে বাসাতে এসে পাক করে খাওয়া লাগে। প্রথম যায় সেটা একটা ধর না, কেউ যদি বাঙালির সাথে থাকে তাহলে যদি বলো যে বার নেয় হ্যাঁ যদি আমাদের সহযোগিতা করে, তো খাওয়াটাও সুযোগ সুবিধা থাকে। আর যদি ধরেন না হ্যাঁ যদি আমাদের রিসিভ করে সেটা একটা রুমুনিয়া ফালাই দেয়, খোঁজখবর না নেয়, তো খাওয়া তো অনেক কষ্ট, এমনি আড়াফেরা চলাফেরাও অনেক কষ্ট, রুমের তো বাড়িতে তো কষ্ট। ওই সময় তো রোডগার চিনা জানা কিছু জানা
কষ্টই অনেক কষ্ট। দালাল বলতে সাপ্লাই কোম্পানি পরে যেগুলো, এগুলো দালালের পরও মানে না পড়লেও পড়ে যাওয়া লাগে। হেরা কী করে প্রবাসে যাই সালে আমাদের বেতন যদি দেয় $300, হেরা দেয় আমরা $250, $50 খাইলে। আর যদি বেতন দেয় $500, হেরা কী করে $400 দেয়, $100 খাইলা। প্রত্যেক মাসে যে ভাড়া নিয়ে কাজও লাগাই দিব, হ্যাঁ প্রত্যেক মাসে $100 করে রাখা। যারা ওই বাংলাদেশি রাতারাতি বড় লোক হয়ে যায়, অনেকে আছে ধরেন না বিদেশ নেয়, প্রবাসে নেয়, লোভ দেখায়, ভাই নিচে, চাষা নিচে, মামু নিচে নিয়ে সেরা গ্রামের মানে অনেক নাম কাম করে লাইছে। এরপরে এগুলার দেয়া দেয় মানুষও এরা 4 লাখ 5 লাখ করলে দেয়। আবার যাই সালে কী করে এরা ওই যে কোনো কোম্পানির মাধ্যমে ঢুকায় সেরা কোম্পানির লোক কন্ট্যাক্ট করে লায় যে বেতন দিব $500 আমাকে আমার হাতে দিব, আমি দেব হেরে $400, নাইলে আমি হেরাতে দিব, হেরে বুঝে দিব, হ্যাঁ যেতে বুঝতো না $100 টাকা খাই লিব। প্রবাসী বেশিরভাগে এগুলা বাংলাদেশের মানুষ যারা পুরাতন আছে তারা এগুলো করে কাজ। হ্যাঁ বৈশা থেকে খায়, হ্যাঁ অনেক বিলাসিতভাবে চলে। আর যারা কর্ম করে দিয়ে অনেক পরিশ্রম করে, দেখা যাচ্ছে 12 ঘন্টা ডিউটি করে আসে, বাসায় আসে, কিংবা 14 ঘন্টা ডিউটি করে আসে, কেউ 15 ঘন্টা, কেউ 18 ঘন্টা ডিউটি করে, আইয়া নিজেরটা নিজে বাকশাক করে খাওয়া দাওয়া করে আবার 4-5 ঘন্টা ঘুমায়, আবার ডিউটি যেখানে টাইম টু টাইম ডিউটি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোল লাগে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারণ লাগে। আবার 1টা বাজে ব্রেক দিলে আধা ঘন্টার সময়, আধা ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া খাইয়া আবার দিয়া ফিঙ্গার দিয়ে আবার ডোমো লাগে। 1 মিনিটের দিকে করা যায় না, করলে উনামেনা করে। প্রথম তো যা অবস্থা থাকলে যাইলে বাঙালি নতুন অবস্থা গেলে মনে করেন যে ভাষা জানে না, কিছু জানে না, যেমনি ইচ্ছে এমনি গালাগালি করে। এরপর যখন 2-1টা গায়ে মনে প্রথম কীটা কয় না, আরেকজনের জিজ্ঞাসা করলে বোঝা যায় হ্যাঁ কী কয় না কর। এবার দেখা যাচ্ছে না হ্যাঁ গালাগালি বলে, এই করে কথা না বুঝলে কি, কথা না বুঝলার কারণে গালাগালি করে, এরপরে চেঁচামেচি করে, রাগারাগি করে। বাংলাদেশ সরকারের এগুলো বন্ধ করার জন্য বাংলাদেশ প্রবাসে যারা থাকে, যারা পুরান যারা থাকে, তারা একটু কেয়ারফুল হইলে সারে। যে একটা লোক গেছে ওই দেশের প্রবাসের মাধ্যমে, আমার ভাই হোক আর যেই হোক, একে যে সুন্দরভাবে পরিচালনা করতে পারলে বুঝে হই না, তৈলে মনে হয় যে একটু লাইনে পাওয়া যায়। আর নাইলে তো লাইন ছাড়া বেলে নিতে কেমন লাগে। হয়তো কত অবস্থা বাসায় মূলত জানে না, মেইন সমস্যা বাসায় জানে না। বিদেশ যাওয়া লাগে ওই ফ্যামিলির লাগে, ফ্যামিলির কারণে বিদেশ যাওয়া লাগে। দেখা যাচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার ভালোর জন্য বিদেশ যাওয়া লাগে। বিদেশ যাওয়া লাগবেই, কর্ম করতে হবে, টাকা পাঠাইতে হবে। আবার বিদেশ তুমি কি করো না করো, কেমনে চলো, কি খাও না খাও, এটা কোনো দেখার বিষয় না, আগে টাকা পাঠাইতে হবে, এটাই মূলত কথা। আর এমন সময় দাদা ঈদের সময় তো ডিউটি করছি, ঈদের সময় অনেক সময় বলছি যে ঈদের সময় ডিউটি করছি না, কিন্তু টাকা কিন্তু ঠিকই ভর্তি মাসে মাসে বাড়াইছে। কোন মাসে কম পাইছি, কোন মাসে বেশি বাড়াইছে, কিন্তু ডিউটি করা লাগছে। ঈদের সময় ডিউটি করা লাগছে, ঈদের পরেও ডিউটি করা, সবসময় ডিউটি করা। ঈদের নাম আসটা পরেও সুযোগও পাওয়া যায় না, এমন দেশ আছে বলার বাইরে। নতুন অবস্থা গেলে তো আমি দেখি যে নতুন অবস্থা যারা যায়, আমি তো ছিলাম, তারা কি করে রুমের ভিতরে যাই তো মানে একা কীভাবে থাকে, বা যেমন ধরেন হারাতে বকাবকি করে, কাম কাজ পারে না, এমনকি বাসা যায় একা কীভাবে যায়, যাই রুমে একা যে চিল্লায় মানে যা বলার বাইরে। এটা মানুষ মনে হয় কুত্তাতে এমনি চিল্লায়, এমনি কুত্তাতে বেশি চিল্লায়। মেন রাস্তা চলা ঠিক না, কিন্তু যদি মেন রাস্তা তারা চলতে দেওয়া হয় অতি জরুরি ভাবে, তাহলে তাদেরকে একটা আলাদা লেন দেওয়া হোক, যে জরুরি ভিত্তিতে। অন্যদিকে আবার হচ্ছে তারা অনেক জোরে চালায়, যার জন্য যানজট বা অ্যাক্সিডেন্ট বেশি হয়। না, অটো রিক্সা থাকা দরকার, সাধারণ মানুষের কত অসুবিধাটা দুর্বিত করে। সবসময় মেন রাস্তা চলাফেরা করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি। না বাইকের কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় লাগে যে অনেক ইমিডিয়েটলি যাওয়া লাগে, তখন অটো রিক্সা আমাদের হেল্প করে, অনেক তাড়াতাড়ি নিয়ে যায়। আর যে সরকার এইভাবে বন্ধ করতেছে, মানুষের পেটে লাথি দিতেছে। একটা রোগী নিয়ে গেল হঠাৎ করে, একটা রিক্সা অটো রিক্সা পায়, কিন্তু একটা প্রাইভেট কার, একটা অ্যাম্বুলেন্স দিতে পারে না। না, অটো রিক্সা থাকা দরকার, সাধারণ মানুষের কত অসুবিধাটা দুর্বিত করে। কারণ সবাই তো আর গাড়ি বাড়ি নাই, প্রাইভেট কার চলতে পারে না, বাইকে চলতে পারে না। অটো রিক্সার সমতুল্যভাবে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়। না বাইকের কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। অটো রিক্সার কারণে অনেক রুগী হেল্প হয়, সিএনজিগুলো হেল্প হয়, রিক্সাগুলো হেল্প হয়। আপনার সাধারণ মানুষের যে অল্প পুঁজিতে একটা অটো রিক্সা চালাইয়া ভ্যাট উপার্জন করে একটা পরিবার চালায়, এতে দরকার সরকার সহযোগিতা করার। আর যে সরকার এইভাবে বন্ধ করতেছে, মানুষের পেটে লাথি দিয়েছে। সরকার এটা ভালো করতেছে না, কারণ সাধারণ মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, যেন গরিব মানুষের উপকারের জন্য একটা রোগী নিয়ে গেল হঠাৎ করে, একটা রিক্সা অটো রিক্সা পায়, কিন্তু একটা প্রাইভেট কার, একটা অ্যাম্বুলেন্স দিতে পারে না। অ্যাম্বুলেন্সের ভাড়া সবাই দিতে পারে না। মেন রাস্তা চলা ঠিক না, কিন্তু যদি মেন রাস্তা তারা চলতে দেওয়া হয় অতি জরুরি ভাবে, তাহলে তাদেরকে একটা আলাদা লেন দেওয়া হোক, যে জরুরি ভিত্তিতে। সবসময় মেন রাস্তা চলাফেরা করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি। সরকার যেটা নিজের মনে করছে দরকার, ওইটা ওনারা দিচ্ছে। আমরা যেটা চাইছি, তারা আমাদের এটা আমাদের দেশ আমরা মনে করি না তো, আমরা তো মনে করি আমরা এই দেশের ভাড়াটিয়া।
আমাদের যে কিছু সংখ্যক লোক চালায়, মানে তারা যা বলবে আমরা তাই করতে হবে, যারা যেভাবে চালাবে তাদের আমরা এইভাবে চলতে হবে। আমি পদক্ষেপ নিব অটো রিক্সার জন্য, যদি মেইন রোডে চলতে দেওয়া হয়, সবগুলো না, জরুরি ভিত্তিতে, আর এমনি এলাকায় চলুক, কারণ এটা দিয়ে একটা মানুষ কর্মক্ষেত্র করে খাচ্ছে। কিন্তু মেইন রোডে উঠতে হলে তার কোনো জরুরি কোনো কাজ, যেমন একটা রোগী বা কোনো আর্জেন্ট দরকারের প্রয়োজনে একটা সার্জনের থেকে অনুমতি নিয়ে তারপর তার উঠতে হবে না, রুগী থাকলে উঠতে হবে। এছাড়া উঠা, যদি মেন রোডে সে ওঠে তাহলে সমস্যা, সে অ্যাক্সিডেন্ট করার সংখ্যা অনেক বেশি। তার মাথায় প্রায় 17টা সেলাই লাগছে, লোকটা বেঁচে আছে। কিন্তু এটা তো অটো রিক্সাওয়ালার ভুল ছিল, সে একদম মেন রাস্তাতে মাঝখান দিয়ে চালাইতেছিল। এখন গরিবের দিকে তাকালে থাকা ভালো। আবার যদি আমরা চিন্তা করি যে না আমাদের অ্যাক্সিডেন্টের হার বেশি, তাহলে থাকার দরকার নেই। কিন্তু গরিব এটা দিয়ে একটা অটো রিক্সা দিয়ে একটা ফ্যামিলি চলে। অন্যদিকে আবার হচ্ছে তারা অনেক জোরে চালায়, যার জন্য যানজট বা অ্যাক্সিডেন্ট বেশি হয়। অনেক সময় লাগে যে অনেক ইমিডিয়েটলি যাওয়া লাগবে, তখন অটো রিক্সা আমাদের হেল্প করে, অনেক তাড়াতাড়ি নিয়ে যায়। এটাও হচ্ছে দুই দিকেই হচ্ছে বোধ, প্রয়োজনও আছে আবার আমাদের ক্ষতিও করে। খুব জরুরি না থাকলে ভালো, না থাকলে মানে অ্যাটলিস্ট তারা যদি মেইন রোডে এসে বেশি যানজট না করে, এই আর কি। ওরা বেশি যানজট করে। 80 বছরের বিয়ে করছি, প্রয়োজন 160 বছরের বুড়ার বিয়ে করছি, তো বাপরে তো বিয়ে করছি। আবারও বিয়ে করলেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইত ফাতেমা তনি। স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুইজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তিনি মানসিপ টেলিকমের মালিক এবং এমডিও। সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যে বসবাস করছেন মোহাম্মদ সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়। রবিবার দিবাগত 13ই অক্টোবর রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লিখেছেন, আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশ্বাস করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি। তনি তার পোস্টে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়। গত বছরের 7ই অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাত হোসাইন। টনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন টনি নিজেই। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে। আসলে মাদক তো বাংলাদেশের সবচাইতে এক নাম্বার যে পয়েন্টটা, মাদকটা আগে নির্মূল করতে হবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা পুলিশ যদি একটু ভালোভাবে চেষ্টা করে অবশ্যই মাদক নির্মূল হয়ে যেতে পারবো। তবে পুলিশের গাফিলতি আছে এখানে, কারণ এখানে আমাদের মিরপুর মাজারের সামনে ওপেন মাদক বেচতেছে, যা আন্ডা বাচ্চা সহ যত মানুষের সবাই দেখতে পারে। পুলিশ এটা বন্ধ করে না। মাদকের কারণে আপনি কিভাবে সমাজ ক্ষতিগ্রস্ত? অবশ্যই মাদক সবচাইতে আগে যুব সমাজরে ধ্বংস করে দিতে। যুব সমাজ ধ্বংস মানে দেশ ধ্বংস হওয়া। এর লেগে আমি চাই যে আগে সবার আগে মাদকটা বন্ধ হয়ে যায়। এই মাদকের কারণে পড়ালেখা এবং মেধাবী তরুণরা বিশেষ করে ধ্বংসের পথে যাচ্ছে। আমিও চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে তারা এই মাদকের বিরুদ্ধে আগে যে কোনো অ্যাকশনটা আগে নেয়। মাদক বিক্রি করে তাদেরকে ধরলে তাদের উপরে কারা আছে, কোথা থেকে মাদক আসে। অবশ্যই মাদক তো আর বাংলাদেশে বানায় না, এটা বিদেশ থেকে, দেশের বাইরে থেকে আসে। অবশ্যই বর্ডার সহ যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা অবশ্যই এটা স্টেটমেন্ট নিলে অবশ্যই বন্ধ হবে। যে কোনো অপরাধমূলক কাজ আছে, চুরি ছিনতাই করব, তাদের তো মাদক, তাদের তো নেশাগ্রস্ত, তাদের তো আর সেন্সলেন্স থাকে না। তারা কি করতে পারে, যে এটা হলো আমাদের সমাজের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়। অবশ্যই বাংলাদেশ যদি বাঁচাইতে চান, যুব সমাজ বাঁচাইতে চান, মাদক নির্মূল করা দরকার। মাদক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করবে, এমনটাই চাই আমরা। আমার বংশগতভাবে সবাই বিএনপি ছিল। দেশের যত ধ্বংস, ভাঙচুর, আগুন, গোলাবারুদ, বোমা হামলা, যত এরা দুই দলের ভিতর থেকে তো এগুলো সৃষ্টি হয়েছে। এক একটা দল প্রতিশ্রুতি যেভাবে দেয় সেটা থাকে না, সেটা ব্যতিক্রম হয়ে যায়। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করে। আগামী নির্বাচন আমরা চাই সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। ভালোভাবে তারা নতুনভাবে দেশ নিয়ে নতুন চিন্তা ভাবনা করুক, পরিবর্তন দেখা। পিছনে যারা ছিল দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের কাছে আমরা ভালো কিছু দেখিনি।
এক একটা দল প্রতিশ্রুতি যেভাবে দেয় সেটা থাকে না, সেটা ব্যতিক্রম হয়ে যায়। আগে আমাদেরকে প্রথমে নির্বাচনে পাশ করার পরে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে বিভিন্ন রকম, ওগুলো একটা থাকে না, পরবর্তীতে ওরা নিজেরাই ভুলে যায়। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করে। দোকানের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বিষাক্ত খাবার মানুষকে ক্রাশ আক্রমণ করে রাখছে, এগুলো সরকারের যদি চেষ্টা করে মানুষ সুস্থ একটা জীবন পায়, বিশেষ করে সারা বাংলাদেশি চা, তামাক, নিকোটিন এসব বিভিন্ন বিশুদ্ধ খাবারের ভিতরে বিষাক্ত ফর্মুলা দিয়ে মানুষকে আক্রমণ করে অ্যাটাক করে রাখছে, এগুলো যদি সরকার চায়, বর্তমান সরকার, আগামী ভবিষ্যতের সরকার, তাহলে মানুষ আস্তে আস্তে নতুন একটা জীবন পেলো, নতুন একটা দেশ দেখলো, পৃথিবী দেখলো। উনি ক্ষমতার প্রথম দিন থেকে শেষ পর্যন্তই প্রতিটা দিনে ওনার চক্রান্তের ভিতর দিয়ে দেশ পরিচালনা করে গেছিল। দেশের মানুষের ক্ষয়ক্ষতি করে গেছে, দেশের ক্ষয়ক্ষতি করে গেছে, অনেক সমস্যার সৃষ্টি করছে, হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে উনি বদ চক্রান্ত খারাপ চিন্তা ভাবনার মধ্য দিয়ে। এরকম আমরা ভবিষ্যতে চাই না, আমরা চাই ভালো সুন্দর একটা সরকার চাই, দেশকে নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করবে, এমনটাই চাই আমরা। আমি আমার মধ্য থেকে আমি বলছি, যেটা আমি আমার বংশগতভাবে সবাই বিএনপি ছিল, আবার কিছু আওয়ামী লীগও ছিল। আমি আসলে প্রথম ভোটটাই আওয়ামী লীগের দিছিলাম, এর পরবর্তীতে আমি নিজের চিন্তা ভাবনা আমি ঘুরে নিচ্ছি বিএনপিকে ভোট দিব, সেটাও আশা করি না, কারণ এরা দুইটাই প্রতিপক্ষ হয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। দেশের যত ধ্বংস, ভাঙচুর, আগুন, গোলা বারুদ, বোমা হামলা, যত এরা দুই দলের ভিতর থেকে তো এগুলো সৃষ্টি হয়েছে। এই দুইটা দল আমরা চাই না। আমরা চাই বর্তমান ডক্টর ইউনূস স্যার সরকার, উনি যেন এমন কোনো একজন মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে যান, দেশটাকে নতুন করে যেন সৃষ্টি করতে পারে, দেশটাকে যেন ভালোভাবে, দেশের 18-16 কোটি মানুষের জীবন যেন মোড় দিতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, এমনটাই আমরা চাই। আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতম হবে। অধ্যাদেশ না নিয়ে আমরা পড়ার টেবিলে বসতেছি না। আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ। অধ্যাদেশ যেটা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে, যার কারণে অধ্যাদেশ না দেওয়ার কারণে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মডেলটা প্রকাশিত হয়েছে, সেই মডেলটা প্রকাশনের পর থেকে প্রত্যেকটা ক্যাম্পাসের ক্যাডার রূপের যে আমাদের শিক্ষকরা আছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করতেছে, যার জন্য আমরা অধ্যাদেশের দাবিতে আজকে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা নিয়ে এসেছি এবং এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের একটা চূড়ান্ত সমাধান দিচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা কোনো ধরনের বাধা পাইনি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন শান্তিপূর্ণ পদযাত্রা মিছিল নিয়ে আমরা এখানে এসেছি এবং একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষা করব। শিক্ষা নিয়ে টালবাহানা, শিক্ষা নিয়ে টালবাহানা, রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ, প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবিত শব্দটি যত পর্যন্ত না সরানো হচ্ছে, সেই পর্যন্ত আমাদের 7 কলেজের 1.5 লক্ষাধিক শিক্ষার্থী পরিচয়হীনতায় ভুগছে। তাই আমরা আজকে এই লক্ষ্যে এসেছি যে আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে, রাষ্ট্র যেন সেটি বিবেচনা করে। পরবর্তী পদক্ষেপের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত হলে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। আমরা আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি এবং পুলিশ এগুলো বিবেচনা করবেন আমরা আশা করছি। তাদেরকে বিভিন্ন উস্কানি দিয়ে হচ্ছে যে মানববন্ধন যদি বাধ্য করছে ওয়ান কাইন্ড। আমাদের টেস্ট এক্সাম চলতেছিল, টেস্ট এক্সাম চলাকালীন 1.5 ঘন্টার এক্সাম শেষে শিক্ষকরা আমাদেরকে বলতেছে তোমরা পরীক্ষার খাতা লিখাই স্টপ করে গিয়ে তোমরা হচ্ছে মেইন গেটে গিয়ে দাঁড়াও, তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো। যখন আমরা মিসকে বললাম, আমি নিজে বলছি যে মিস আমাদের পরীক্ষার হল ছেড়ে কেন মানববন্ধন যেতে হবে, কেন মেইন গেটে গিয়ে দাঁড়াইতে হবে। পরে মিসটা বললো তোমাদের যাইতে হবে, বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে মানববন্ধন অ্যাটেন্ড করতে হবে।
ইভেন একটা মেয়ে হচ্ছে দাঁড়ায় একটা কথা বলতে পারতেছিল, ওদেরকে মিস স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, দুলাই হবে বলো। এখন ওনারা যদি ওনাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে, আমাদের স্বার্থ চিন্তা করবে না? আমরা কি তাদের আমরা তাদের সন্তান না? আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতম হবে। অধ্যাদেশ না নিয়ে আমরা পড়ার টেবিলে বসতেছি না, আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ। আমরা রক্ত দিতে রাজি, সমস্যা নেই, আমরা নিজে রক্ত দিতে রাজি, তাও আমরা অধ্যাদেশ আদায় করে ছাড়বো। অধ্যাদেশ ছাড়া আমরা রাজপথ ছাড়তেছি না। রমজান মাস সামনে রেখে বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেল সহ রমজান সংশ্লিষ্ট পণ্যের মজুত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে কোনো উদ্বেগ নেই। তাই রমজানকে কেন্দ্র করে নির্ধারিত চাহিদার চেয়েও বেশি পরিমাণে পণ্য আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে এই পণ্য রমজানের পরও বাজারে বিক্রি করা যাবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন, রমজানের পণ্য আমদানিতে যেন কোনো বাধা না আসে। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে এই ক্রয় প্রক্রিয়া চালু থাকবে বলেও জানা গেছে। চলতি 2025-26 অর্থবছরে এ পর্যন্ত প্রায় $2.5 বিলিয়ন ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দিতে হতো। এখন ব্যাংকগুলো নিজেরাই পর্যাপ্ত ডলার ধরে রেখেছে। তাই এবার গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি আমদানির নির্দেশ দিয়েছেন। গত 22 সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজার মূল্য পর্যালোচনায় দেশের শীর্ষ 20 আমদানিকারকের সাথে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন গভর্নর। বৈঠকে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, নাবিল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি ও ডেল্টা অ্যাগ্রো ফুডস সহ শীর্ষ আমদানিকারক প্রতিনিধিরা। অর্থনীতিবিদদের মতে এবার রমজানে পণ্যের সরবরাহ ও দামে স্বস্তি আসার সম্ভাবনা আছে। সরকার ইতোমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে আগ্রহী হয়েছেন। ফলে এবার রোজায় বাজারে সরবরাহ দামে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা যায়। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সাধারণ ভোক্তারা রমজানে নিত্যপণ্যের সংকট ছাড়াই তুলনামূলক স্বস্তিতে বাজার করতে পারবেন বলে আশা করা হচ্ছে। কোনো ব্যক্তির নামে 10টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো 30 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে। এ বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আজ সোমবার বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো 10টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিম কার্ড সমূহ 30 অক্টোবর 2025-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার অর্থাৎ মালিকানা পরিবর্তন করুন। নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা 16001# এনআইডির শেষ 4টি ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন। যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন নিজ দায়িত্বের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি। মানে রিক্সা চালক বা আপনার ড্রাইভার যারা আছে পেশাজীবী, তারা কিনা খাইতেছে, তো এই যে যারা ব্যস্ত আছে তাদের কাছ থেকে ইরিটেট হয়ে মানুষকে মারা হয় বা ফ্যামিলির সাথে খারাপ আচরণ করা হয়, বাপ মাকে হত্যা করা হয়। যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এটা মানে ধরা খাচ্ছে না, কেননা তাদের সাথে লিঙ্ক আপ আছে প্রশাসনের সাথে। যুব সমাজ নিয়ে একটা কথা কি, মানে আমরা যে পরিমাণের যেই মাদক সেবন করতেছে বাংলাদেশে, বেশিরভাগ হলো এই যারা মাদক বেচে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। এখন আমরা সেইটা না কইরা করতেছি কি, এই জায়গা মানে রিক্সা চালক বা আপনার ড্রাইভার যারা আছে পেশাজীবী, তারা কিনা খাইতেছে, তো এই যে যারা বেচতেছে তাদের কাছ থেকেই এখন তারা কিন্তু অ্যারেস্ট হইতেছে। যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এটা মানে ধরা খাচ্ছে না, কেননা তাদের সাথে লিঙ্ক আপ আছে প্রশাসনের সাথে। এই যে মানুষ মাদক খাওয়ার পরে অনেক ধরনের ইরিটেট হয়ে মানুষকে মারা হয় বা ফ্যামিলির সাথে খারাপ আচরণ করা হয়, বাপ মাকে হত্যা করা হয়, চুরি ছিনতাই আর কি বাড়ছে অনেক।
টাকা না পেলে তো এই যে ছিনতাই করতেছে, যেরকম এই যে মোহাম্মদপুরে, মিরপুর 1 নম্বরেও তো বাড়ছে অনেক, আগে এতটা ছিল না। এখন বর্তমানে যে অবস্থা মানে মাদকের জন্য অনেকই হচ্ছে। আমি মনে করি আমার পক্ষ থেকে যদি প্রশাসনকে একটু কঠোর করা হয়, যারা এই যে মাদক বেচে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক, এইটাই হলো মেন। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই ঘাটতি আছে, না হলে বাইরের থেকে যে মাদকটা বাংলাদেশে আসতেছে তাদের এই যে গাফুলিতির কারণেই তো বাংলাদেশে ঢুকতেছে, না হলে তো সাধারণ পাবলিক এটা ঢুকানো সম্ভব না। যে জায়গা থেকে মাদকটা আসতেছে সেই জায়গায় তো আপনার প্রশাসনের টাকা খাচ্ছে। সর্বশেষ বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করা হোক, এটাই চাই।